প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগতম যমুনা টেলিভিশনের 5 ঘন্টার বিশেষ আয়োজন ইলেকশন 2026-এ। দেশ জুড়ে এখন নির্বাচনী উত্তাপ, গ্রাম থেকে শহর, পাড়া থেকে রাজধানী, ভোটের হাওয়া সবখানে বইছে। কে দিচ্ছেন কি বার্তা, কার কথায় কতটা সাড়া পড়ছে ভোটারের, সবই থাকবে দীর্ঘ এই বুলেটিনে। প্রচার পর্বের সবশেষ খবরের পাশাপাশি থাকছে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের নানা জনসভা আর সমাবেশের লাইভ আপডেট। থাকবে ভোটারদের আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ আর হতাশার কথাও। যমুনা টেলিভিশন সবসময় নিরপেক্ষ, দায়িত্বশীল এবং পেশাদার সাংবাদিকতায় বিশ্বাস করে। কোনো পক্ষ নয়, সত্য আর তথ্যই আমাদের অঙ্গীকার। আগামীকাল পর্যন্ত প্রতিদিন থাকবে এই মেগা বুলেটিন। যাচ্ছি আজকের আয়োজনে, আর আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা, এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দলগুলো সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় জামাত আমির বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ভোটারকে কাছে টানতে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ ঢাকার 6 স্থানে তারেক রহমানের জনসভা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি। অভিমত ডক্টর আলী রিয়াজের, বললেন গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। তারা পারে, এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন, এবং এটা ইতিবাচক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। এবারে যাব পুরো খবরে। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না তাদের অভিমত। বলছেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষি ভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে।
ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয় তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকারে করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি, তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ওই ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। 2011 সালেই আমাদের প্রয়াত বিচারপতি, সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান বলেছেন যে দেশটা বাজিকরদের আছে, অর্থাৎ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি ইত্যাদি যে তারা নির্মূল করবে বলেছে, তার পরিবর্তে ওরাই দেশটা পরিচালনা করছে। তো এইরকম আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয় এবং এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। হাতে গোনা কদিন পরে নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সেই পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদলে যায় তা জনগণকেই নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য রাজনৈতিক দলগুলো ইশতেহারে যে পরিমাণ গুরুত্ব দেন, ক্ষমতা যাওয়ার পর আর সেই গুরুত্ব থাকে না। তবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ক্ষমতা যাবেন তারা অন্তত তাদের দেওয়া ইশতেহার বা প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করবেন, সে প্রত্যাশা সাধারণের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখানেই ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মালিক নয়, সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানান তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাসও দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, 12 তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 11 লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠও নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। দর্শক, ঢাকার বেশ কয়েকটি স্থানে আজ জনসভা করবেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এরই মধ্যে শেষ হয়েছে বাড্ডার জনসভা। এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, জামায়াত আমিরের পরবর্তী কর্মসূচি কোথায় জানতে চাই, আর নেতারা কি বলছেন, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য শুনে? তৌহিদ, আজকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বেশ কয়েকটি গণসংযোগ রয়েছে। মূলত তিনি যেখানে নির্বাচন করছেন ঢাকা 15 আসনে, সেখানে মূলত আজকে তিনি সময় ব্যয় করবেন, অর্থাৎ সেখানকার সেই এলাকার বাসিন্দাদের সাথে তিনি তাদের কাছে যাবেন, ভোট চাইবেন, কিংবা তাদের সাথে নির্বাচনের আগে দাঁড়িপাল্লা এবং গণভোটে হাঁ দেওয়ার জন্য মূলত তিনি আজকে তার এলাকার বাসিন্দাদের সাথে গণসংযোগ করবেন এবং সেখানে নাগরিকদের কাছে যাবেন। এর আগে মূলত আজকে সকালে কিছুক্ষণ আগেই এই ঢাকা 11 আসনে, যেখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন, সেই আসনে মূলত জনসভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের যে অন্যান্য শরিকরা রয়েছেন,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে জামায়াতের আমির বেশ বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এবং এই এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছেন সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে 11 দলীয় ঐক্যজোট তাহলে সেই সমস্যাগুলো সমাধানের কথা বলছেন। সেই সাথে আপনি যেমনটি বলছেন এখান থেকেই কিন্তু তিনি বলেছেন যে গত 15 বছর যারা কোথাও ছিলেন না, অর্থাৎ যারা দেশের বাইরে ছিলেন, তারাই মূলত এই 24-এর পরবর্তী সময়ে দেশে ফিরে তারা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা এই অন্যায় অপরাধগুলো করছেন। তারা বলছেন আগামী 12 তারিখ চূড়ান্ত যে জাতীয় নির্বাচন, সেখানে যাতে এই চাঁদাবাজদেরকে প্রতিহত করে এবং দাঁড়িপাল্লা কিংবা 11 দলীয় জোটের যে সকল প্রার্থীরা রয়েছেন শাপলাকলি, তাদেরকে বিজয় করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। এর পাশাপাশি তারা বলছেন, নাহিদ ইসলামের পক্ষ থেকে বলেছেন যে বিগত সময়ে যারা রাজনৈতিক স্বার্থে তারা বিরোধিতা করলেও তারা চাঁদাবাজি, মামলাবাজি কিংবা অবৈধ যে সকল কাজ কারবার ছিল তারা মূলত ভিতরে ভিতরে এক থেকেই সেই ধরনের কাজগুলো করেছেন। তবে সেই জায়গায় জামায়াতের আমির স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা নির্বাচিত হতে পারলে কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে আপোষ করবেন না। সেই সাথে নাহিদ ইসলামকেও তিনি মন্ত্রিত্ব দেওয়ারও ঘোষণা দিয়েছেন এই ঢাকা 11 আসনের জনসভা থেকে। তো তৌহিদ, এখানে যেহেতু জনসভা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, নেতাকর্মীরা ইতোমধ্যে এই জনসমাবেশ প্রাঙ্গণ শেষ করেছেন। আগামীতে আজকে বিকেলে জামায়াতের আমির তার নির্বাচনী আসনে প্রচারণা চালাবেন, সেখানে হয়তো তার যে পরবর্তী কর্মসূচিগুলো রয়েছে সেখানে অংশ নেবেন। নিঃসন্দেহে তখন আমরা আপনার কাছ থেকে আরো তথ্য জানবো। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল 10:30 থেকে প্রচারণা শুরু করেন তিনি। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, শুনেছেন তাদের নানা সমস্যার কথা। গণমাধ্যমকে বলেছেন মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন, জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। এই আসনে পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। যে প্রার্থী এস এম জাহাঙ্গীর ধানের শীষের, তিনি পরোটা ভাজি করছেন, অর্থাৎ মূলত মানুষের সঙ্গে আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। ঢাকা মহানগর উত্তরে 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন তিনি। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তারেক রহমান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার খবর সরাসরি জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী রায়হান ফেরদৌস, তার কাছে যাচ্ছি। রায়হান, ধানমন্ডিতে তো অনেক সমস্যা, প্রার্থীরা কোন কোন বিষয়গুলোকে আসলে প্রচারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন, আর ভোটাররাই বা কি বলছেন? তারা কি নতুন কিছু চেয়েছেন যেটি তারা আগে চাননি? এখন আছি ধানমন্ডিতে, মূলত কলাবাগান, নিউ মার্কেট সংসদ আসনে কয়েকজন প্রার্থী আসলে দাঁড়িয়েছেন। আমরা এখানের ভোটারদের কাছে শুনছিলাম যে তারা আসলে কি কি প্রত্যাশা করেন। অনেকেই নানান রকম কথা বলেছেন, কেউ জলাবদ্ধতার কথা বলেছেন, কেউ বা এখানে যানজট নিরসনের কথা বলেছেন। এখানে একটি চায়ের দোকানে আমরা এখানেও কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা আসলে এখানে ভোটার রয়েছেন। আমরা তাদের কাছেও শুনতে চাই তারা আসলে কি আশা করেন, কি প্রত্যাশা করেন প্রার্থীদের কাছ থেকে। আমরা যদি একটু শুনি, আপনারা যারা এই আসলে ভোটার, আপনারা কি বলছেন, যে প্রত্যাশা কি আপনাদের এই প্রার্থীর কাছ থেকে? এই এলাকার প্রত্যাশা হচ্ছে যানজট নিরসন, ছিনতাইকারী নিরসন এবং পানির লাইন নিরসন এবং পানির লাইনও ঠিকমতো পানি দেওয়া যাবে, মানে পানি ওয়াসার লাইনে কোনো পানি আসে না দিনের বেলা। গ্যাসের সংকটটা আছে। তো আমরা শুনছিলাম যারা এখানে
ভোটার রয়েছেন তারা বলছিলেন আমাদেরকে যে এখানে যানজট নিরসনের কথা বলছিলেন, তারা গ্যাস সংকটের কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একটা দিনের নির্দিষ্ট সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারণে মাঝে মাঝে খুব যানজট হয় এবং গ্যাস সংকটের কথা তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তাদের কথা হচ্ছে নির্বাচিত হবেন এই। রায়হান, ধন্যবাদ আপনাকে। আপনি ধানমন্ডির প্রচারণার খবর জানছিলেন। দর্শক, আরও সহকর্মীদের কাছে যেতে চাই, তারাও প্রচার ও গণসংযোগের খবরাখবর রাখছেন। এবার যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, ভোট নিয়ে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভাবছেন, তাদের কাছ থেকে কি শুনতে পেলেন আর তাদেরকে প্রার্থীরা গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি যিনি ঢাকা 8-এর প্রার্থী রয়েছেন পাটোয়ারি, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমিও যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দেখেছি ছিলাম যে অনেকেই যারা হলে থাকেন তারা আসলে এখানেই যখন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়টা আপডেট হয় তখন অনেকে এই ঠিকানাই আসলে করে ফেলেন, এখানকার ভোটার হয়ে যান। তো সেই কারণেই 13-14 সেশনের শিক্ষার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তিনি আসছেন। আমরা একটু দেখাই, এই মুহূর্তে ছবি দেখাই। এটি ঢাকা ইউনিভার্সিটির নতুন হল, বিজয় 71 হল। এখানে তিনি সকাল থেকে ওসমান হাদি হল থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন, তারপরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যান এবং এই মুহূর্তে বিজয় 71 হলে নাসিরুদ্দিন পাটোয়ারি আছেন। তিনি বেশ কিছু প্রতিশ্রুতি এখানকার যারা ছাত্র আছেন তাদেরকে দিচ্ছেন। সবাই হয়তো এখানে ভোটার না, কারণ অনেকেই তাদের নিজের ঠিকানায় ভোটার হন, তবে অনেকেই কিন্তু বলা যায় প্রায় 50% স্টুডেন্ট আসলে ভোটার হয়ে যান এখানকার, পরে হয়তো তারা সেই ঠিকানা পাল্টে নেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি এই এখানকার ছাত্র এবং এখন এখানেই এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার লোকজনকে আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এখনও উন্নয়ন হয়নি। এখনও হলো ছাত্ররা যখন রাতে ঘুমায় তখন হলো উপরের দেওয়ালের আস্তর তাদের মাথার উপরে পড়ে। আমরা এই অবস্থার মধ্যে দিয়ে আছি এবং সাথে সাথে এখানে শিক্ষার্থীদের আবাসস্থল এবং তাদের যে খাবার সমস্যা এটা রয়েছে, আমরা এটা সমস্যার সমাধান করব। তো সবাই যে জায়গাটা বেশি কনসার্ন এটা হলো চাকরি। এই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছিল একটি বৈষম্যহীন চাকরিতে যাতে আমরা বাংলাদেশে পাই। আমরা বিভিন্ন জায়গায় এখনও খোঁজ পাচ্ছি পরীক্ষা ছাড়াই চাকরি হচ্ছে, তো তারা এই কনসার্নগুলো আমাদের জানিয়েছে। আমরা বলেছি যে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে পরীক্ষা ছাড়া এবং কোনো মেরিট বেসিসে ইনশাল্লাহ চাকরি হবে, কোনো পরীক্ষা ছাড়া চাকরি হবে না, সবাই যাতে নিজের যোগ্যতা বলে চাকরি পাইতে পারে সেই প্রতিশ্রুতি। গণমাধ্যমে আজকে দেখলাম যে জুলাই যে জাদুঘর করা হয়েছে সেখানে তড়িঘড়ি চাকরি দেওয়া হয়েছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি তো জুলাই আন্দোলনের অন্যতম একজন বড়। এটা আসলে ঠিক হয়নি। যদি কোথাও মানে পরীক্ষা ছাড়া চাকরি নেওয়া হয়, এটা আসলে কোটা ভিত্তিতে হয়ে যায়, ভাই বেরাদারদেরকে চাকরি দেওয়া হয়। এজন্য সকল প্রতিষ্ঠানে আমরা মনে করি যে পরীক্ষার মাধ্যমে মেরিট বেসিসে চাকরি দেওয়া উচিত। যারা এই কাজটা করেছে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আরেকটা বিষয় আছে, আপনি একটু বলে দিই, সেটা হলো এখানে আমরা যারা কর্মচারী তারা অনেক সংকটে আছে তাদের বেতন কাঠামো নিয়ে। তো সব শিক্ষকদের অনেক সমস্যার সমাধান করা হয়, শুধু ছাত্র আর কর্মচারীদের কোনো সমস্যার সমাধান করা হয় না। ইনশাল্লাহ আমরা আসলে এটা সমস্যার সমাধান করা হবে। আচ্ছা, আমরা ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে কথা বলছিলাম। তিনি আজকে সারাদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে নির্বাচনী প্রচার করবেন। এর পরের তথ্য পেলে আমরা আপনাদের আরও আপডেট জানাতে পারবো। রাশেদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার খবর জানবো রাজধানীর বাইরে থেকে। আমাদের সহকর্মী আইয়ুব খান সরকার আছেন এই মুহূর্তে নরসিংদীতে, তার কাছেই সরাসরি যাচ্ছি। আইয়ুব, প্রচারণার সময় তো প্রায় শেষ হয়ে এলো, এই সময় এসে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে প্রার্থীরা? ভোটারদের কাছ থেকে বা কি জানতে পারবেন? নরসিংদী 5টি আসন এক সদর নরসিংদী সদর 1 আসনের যে প্রার্থী রয়েছেন খোকন, তিনি জনগণের নরসিংদীর যে ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নির্বাচনী ইশতেহারে কিন্তু আপনাকে জানিয়ে রাখি তৌহিদ যে তিনি আসলে বেশ কিছু ইশতেহারে নরসিংদীর যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, সন্ত্রাস, মাদক, শিক্ষা এবং পাশাপাশি রয়েছে কর্মসংস্থান, এগুলোর আসলে তিনি তার নির্বাচন ইশতেহারে সেই বিষয়গুলো এখানে যুক্ত করেছেন। আর পাশাপাশি হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলার জন্য যে মাঠ রয়েছে সেই মাঠের ব্যবস্থাও তিনি করার যে প্রতিশ্রুতি তার এই নির্বাচনী ইশতেহারে কিন্তু রয়েছে। আর পাশাপাশি তৌহিদ আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদীতে তার বিপরীতে ইব্রাহিম ভূঁইয়া জামাতে ইসলামের প্রার্থী, তিনিও মাঠ চষে বেড়াচ্ছেন। আর এখানে আসলে নরসিংদীর এই সদর 1 আসনে 4,77,000 ভোটার রয়েছে। তাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি প্রত্যেক প্রার্থীর, সেই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবায়ন করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, সেই প্রত্যাশাই করছেন এখানকার ভোটাররা। আইয়ুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নরসিংদীর খবর জানছিলাম।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। শনিবার সন্ধ্যায় কুমিল্লার ১৪ গ্রামের চান্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গড়াই জামাত ও তাদের জোটের লক্ষ্য। এছাড়া ভোটের দিন কেউ যদি কেন্দ্র দখল করতে চায় তাহলে তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মোহাম্মদ তাহের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে বা জনজোয়ারকে ঠেকানোর জন্যে আজকে নানামুখী ষড়যন্ত্র চলছে। যদি আগামী নির্বাচনের জন্য কোনো কারচুপি হয়, দখলদারিত্ব হয়, নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হবে অন্ধকার। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন। এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন, কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরে একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। তার দাবি, গণভোটে হ্যাঁর পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলছেন, জনগণকে বোঝাতেই গণভোটের প্রশ্নে 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণা দরকার ছিল। তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। গত 1.5 বছরে সংস্কার উদ্যোগ কতটা সফল হলো প্রশ্ন ছিল তার কাছে। রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক সংস্কারকে একদিনে এক দলিলে একভাবে হবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হই। তো সেদিক থেকে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, অন্ততপক্ষে প্রস্তাব আকারে, তার সবটাই অর্জন করা সম্ভব হয়নি। দরজায় কড়া নাড়ছে ভোট। চূড়ান্ত নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশনও। কিন্তু কমিশনের কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে পুরোপুরি আস্থা ফেরেনি তা স্বীকার করেন ডক্টর রিয়াজ। সাথে ভোট নিয়ে চক্রান্তের কথাও বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 3টা নির্বাচন হয়েছে, ইসি চেয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, আমি মনে করি চাই নাই। একভাবে নির্বাচন করেছে, আপনি ভিন্ন নির্বাচন করতে চাচ্ছেন এবং একটা আনটেস্টেড বডি দিয়ে। রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না কেউ কেউ, যে বোধ হয় কেউ একটা পণ্ড করে দেবে। একটা বড় শক্তি কাজ করছে, সেটা হচ্ছে প্রতিবেশী ভারত। সংসদের পাশাপাশি একই সাথে হচ্ছে গণভোট। সেই ভোটে 4টি প্রশ্ন ও তার ধরন নিয়ে সমালোচনা আছে, যদিও এটাকে এক প্রশ্নের 4 অংশ দাবি করছেন আলী রিয়াজ। মানে বুঝে শুনে এই প্রশ্নগুলো আসলে করা হয়েছে। প্রশ্নগুলো নয়, মানে প্রশ্নটির যে 4টি অংশ সেটা এটা ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, যাতে জনগণ অ্যাটলিস্ট এতটুকু বুঝেই করে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন উপদেষ্টা, এমনকি প্রজাতন্ত্রের কর্মচারীরাও প্রকাশ্যেই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে কমিশনও আপত্তি জানিয়েছে দেরিতে হলেও, যদিও আলী রিয়াজের দাবি এতে ভুলের কিছু নেই। সরকার পারে। এখন সরকারের যেই কর্মচারী, প্রজাতন্ত্র কর্মচারীরা, তাদের ব্যাপারে ইসি যেভাবে আরপিও ব্যাখ্যা করেছে, আমাদের আইনজীবীরা সেভাবে করছেন না। একটা মত পার্থক্য আছে এবং সেদিক থেকে বিবেচনা করেই আমি বারবার বলেছি যে আসলে তারা পারে, এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন এবং এটা ইতিবাচক।
ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার হিসেবে না দেখার কথাও বলছেন প্রফেসর রিয়াজ। দেশ কিভাবে চলবে? মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, এমনটা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেওয়ার বিষয়টি কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, গৌরব অর্জন ও ধারণ করার বিষয় বলেও উল্লেখ করেন তিনি। বলেছেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হওয়া যাবে না। পেশাদারিত্ব যেন রাজনীতির আড়ালে চাপা না পড়ে সে বিষয়ে সেনা সদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। দুটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর ৩ আসন। এবারে নির্বাচনের মাঠে সব প্রার্থীদের জন্যই বেশ কঠিন পরীক্ষা নিচ্ছে, তাই ভোটারদের কাছে দিনরাত এক করে ছুটছেন প্রার্থীরা। আরও জানতে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী সাগর ফরাজির কাছে। সাগর, শেষ সময় যেহেতু প্রচারণাতে কতটা নতুনত্ব দেখতে পাচ্ছেন, নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা প্রার্থীরা, আর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা? দেখুন, আর বেশি দিন কিন্তু নেই, অর্থাৎ 12 তারিখে নির্বাচন, এর মধ্যে আরও হাতে গোনা সময় পাচ্ছে কয়েক ঘন্টা প্রার্থীরা। সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীরা একদম ভোটারদের দাঁড়া দাঁড়িয়ে ছুটছেন। আমরা এখন রয়েছি জামালপুর 3 আসনের মেলান্দহ বাজার এলাকায়। এই বাজারে অর্থাৎ এই আসনে কিন্তু নারী ভোটার সংখ্যাও বেশি। সেই জায়গা থেকে মূলত যে বিষয়টি বললেন যে কোন দিকে প্রার্থীরা বেশি প্রতিশ্রুতি দিচ্ছেন বা প্রার্থীরা কাদের কাছে বেশি যাচ্ছেন, বিশেষ করে নারীদের কাছে বেশি যাচ্ছেন। তো সেই জায়গা থেকে নারী ভোট কিন্তু এবার একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করবে এই আসনে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই আসন শুধু এই মেলান্দ আসনই নয়, এই জামালপুরের যে 5টি আসন রয়েছে 5টি আসনে কিন্তু প্রার্থীরা একদম শেষ সময়ে এসে তোড়জোড় আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে। তারা যে নির্বাচনী প্রস্তুতি সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন সময় যে ভোটারদের কাছে কিন্তু যাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, এই আসনে এই প্রার্থী ছাড়াও, অর্থাৎ আমরা এখন রয়েছি ফারজানা ফরিদ পুথি যে প্রার্থী রয়েছেন, একমাত্র নারী প্রার্থী এই আসনে, সেই প্রার্থী ছাড়াও কিন্তু আরও 8 জন প্রার্থী রয়েছে। তারাও কিন্তু বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি। সব মিলে যদি বলতে চাই যে এই যতই দিনক্ষণ ঘনিয়ে আসছে, প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে আরও বেশি করে ছুটছেন, অর্থাৎ নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এবার একটু ভিন্নতা দেখেছি যে ভোটারও কিন্তু সচেতন। ভোটাররা কিন্তু প্রার্থীদের সরাসরি বলতে দেখেছি যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সেগুলো বাস্তবায়ন আসলে কতটুকু হবে সেগুলো কিন্তু তারা প্রশ্ন করে বসছেন। সেই জায়গা থেকে এবার নির্বাচন কিন্তু একটু প্রেক্ষাপটটা আমরা ভিন্ন দেখেছি। সব মিলে যদি বলতে চাই, এই আসনে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত পরিবেশও কিন্তু শান্ত রয়েছে। তুহিন। সাগর, ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলে মন্তব্য করেন তিনি। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ বিষয়ে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচিত করেছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলেও তিনি মনে করেন। জানান, টিআইবি গণভোটে হ্যাঁর পক্ষে। নির্বাচন কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে
দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়, তা পরিচিত। এবং নির্বাচন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্র দখল, জাল ভোট সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় চলছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর আকাশ, নৌ ও স্থলপথের মহড়া। নির্বিঘ্ন, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করতে নানামুখী তৎপরতা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। গাইবান্ধার গিদারি কৃষ্ণচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। কুড়িগ্রাম চিলমারির খেরুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেতে হবে নৌকায়। লালমনিরহাটের ৩২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং রংপুরের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে আশেপাশে প্রভাব বিস্তারের ঘটনা চলে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের তালিকাতেও অতি গুরুত্বপূর্ণ এই 4টি কেন্দ্র। কেন অতি গুরুত্বপূর্ণ, কি বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন? দুর্গম এলাকা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তেমন একটা দুর্গম এলাকায় যে কোনো সময় যে কোনো ধরনের সহিংসতা এবং ভোট কেন্দ্র দখল করে সেখান থেকে ভোট বাক্স পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা বিগত দিনেও ছিল, সামনেও কিন্তু এমন একটা ঝুঁকি আছে বলে আমার মনে হয়। এবার সারা দেশে ৪২,৭৬১ কেন্দ্রের মধ্যে ৮,৭৮০টিকে অতি এবং ১৬,৫৪৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে পেশাদারিত্বে অস্তিত্বের লড়াই হিসেবে কঠোর হওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি আমাদের অস্তিত্ব রক্ষার একটি পরীক্ষা। সুতরাং আমরা এই পরীক্ষায় যদি পাশ না করি তাহলে জাতি আমাদেরকে ছাড়বে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ নির্বিঘ্নে এবং আনন্দ উৎসবের সাথে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। দুষ্কৃতিকারীদের দমাতে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে চলছে যৌথ বাহিনীর কেন্দ্র দখলমুক্ত করার মহড়া। দুর্গম ও চরাঞ্চলের কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপথে মহড়াও দিচ্ছে সেনাবাহিনী। চলছে আকাশপথের মহড়া। কেন্দ্রে কেন্দ্রে রাখতে এরই মধ্যে কেনা হয়েছে বডি অন ক্যামেরা, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। সীমান্তে রয়েছে বিশেষ নজরদারি। বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরা, পুলিশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন জিনিস সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে যেন আর গতিশীল করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কোনোটাকে রেড আর কোনোটাকে গ্রিন বলে আমরা গ্রিনটাকে কম গুরুত্ব দিব বা রেডটাকে অধিক গুরুত্ব দিব এমনটি না। সব কেন্দ্রেই আমার সমান দৃষ্টি থাকবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব। রাষ্ট্র আমাদেরকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিচ্ছে, আমরা জনগণ তাদের মতামত পছন্দ মতো প্রয়োগ করতে পারে ওই জিনিসটা যাতে পুলিশ সদস্যরা নিশ্চিতভাবে নিরাপত্তার সাথে নিশ্চিত করে। রংপুর বিভাগের ৩৩টি আসনে মোট ভোট কেন্দ্র ৪,৫৪৬টি, এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৮২৭টি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থলে টহল কার্যক্রম জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিষয়ে আরো জানতে সরাসরি যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, নির্বাচনে তো আর খুব বেশি দিন বাকি নেই, এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? দেখুন, আর তো কয়েকদিন বাকি নির্বাচনের, ফলে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি শহরের অন্যতম প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে। যে কোনো ধরনের মিছিল, সমাবেশ, আন্দোলন মূলত এই চৌহাট্টা পয়েন্টকে কেন্দ্র করেই সিলেটে সংগঠিত হয়। ফলে এই পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল স্বাভাবিক রাখা সহ অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেজন্য সর্বদা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 1 ঘন্টা ধরে আসলে পুলিশের টহল টিম তারা কাজ করছে। এছাড়া মহানগর পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে নির্বাচনকে সামনে রেখে আজ রাত থেকেই 66টি টহল টিম তারা নগরীর যেসব থানা এলাকাগুলো আছে, 6টি থানা এলাকা, সেখানে তারা কাজ করবে। এর বাইরে 12টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। যে কোনো জায়গায় কোনো বড় ধরনের গোলযোগ দেখা দিলে তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করবেন। এর বাইরে আমরা সর্বক্ষণই আসলে সেনাবাহিনীর টহল টিম তাদেরকে এখানে দায়িত্বরত অবস্থায় দেখছি। তারা শহরের বিভিন্ন
সড়কে টহল দিচ্ছেন, বিজিবি সদস্যরা দায়িত্ব রয়েছেন, র্যাবের সদস্যরা দায়িত্ব রয়েছেন। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, প্রার্থীদের নিরাপত্তা, প্রার্থীদের কর্মসূচিতে যাতে কোনো ধরনের গোলযোগ না হয়। এখন পর্যন্ত যে নির্বাচনী কেন্দ্রগুলো আছে তারও আসলে আশপাশে এলাকায় আমরা টহল টিমকে দায়িত্বরত দেখেছি। অর্থাৎ যতটুকু আসলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত বড় দলের যারা প্রার্থীরা তারাও আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেমন কোনো আশঙ্কার কথা জানাননি। তবে তারা আশা প্রকাশ করছেন নির্বাচনের দিন পর্যন্ত নিরপেক্ষভাবে প্রশাসন দায়িত্বশীলতার পরিচয় দিবে। তৌহিদ। নাবিল, আপনাকে ধন্যবাদ। আমরা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানছিলাম। দর্শক, এই ছিল ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার খবর নিয়ে আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন।